মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাস আছে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আল্লাহর কসম, আমার বাপেও যদি জুলাইয়ের বিরুদ্ধে বলে আমি আমার বাপকে চিনি না, আমার মাও যদি জুলাইয়ের বিপরীতে কিছু বলে আমি আমার মাকেও চিনি না। জুলাই সেই সংগ্রামের নাম, যেই সংগ্রাম কোনো গোষ্ঠীর না, কোনো দলের না, জনযুদ্ধ, মুক্তিকামী জনতার যুদ্ধ। সুতরাং এই মুক্তিকামী জনতার যুদ্ধকে যারা কটাক্ষ করবে, শাহবাগে প্রকাশ্যে ঝুলিয়ে তাদেরকে আমরা জুতা পেটা করবো ইনশাআল্লাহ। সরকারের নির্বাহী বিভাগ দিয়ে আপনাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া শুরু হবে, আপনারা কিন্তু মাঠে টিকতে পারবেন না। আর প্রথম দরকার যারা জুলাই বিরোধী আছেন তাদের মাপ চাওয়া, যে আমরা যে কাজগুলো করেছি জাতির কাছে মাপ চান, চাইয়ে এখন মিলেমিশে চলার চেষ্টা করেন। বর্তমান যে সরকার ক্ষমতায়, তারাও এই জুলাইয়ের সুবিধাভোগী সরকার। দর্শক দেখতে পাচ্ছেন জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শাওনকে গণধোলাই দিয়ে পুলিশে দিচ্ছে ছাত্র জনতা। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এবার ভয়ঙ্কর ভাবে খেপে গেছে। আওয়ামী লীগ ও ভারতীয় দালাল মেহের আফরোজ শাওন, যে কিনা সে বারবার জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করেছে এবং বিস্ফোরক মন্তব্য করেছে, যে কারণে এবার বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করার দায়ে এই মেহের আফরোজ শাওন সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি হেফাজতে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে তাকে গ্রেফতার করা হয়। এ আসলে রয়ের এবং ভারতীয়ের একজন বিশাল দালাল, এবং এর লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। এর নিজের যে প্রভু ছিল, যে শেখ হাসিনা ছিল, সে চলে গেছে। এখন শেখ হাসিনার ওই গদিতে আরেক শেখ হাসিনা, শেখ শাওন এসে বসেছে। আমাদেরকে অনতিবিলম্বে শাওনকে রোধ করতে। এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিরিয়ার মতন নগণ্য কথা বলতে পারে? কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে। তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। যেই জুলাইয়ের জন্য এখন পর্যন্ত দিব্যি প্রায় 30,000-এর অধিক হাত নাই, পা নাই, চক্ষু নাই, এরকম একটি অসহায়ত্ব জীবন নিয়ে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, পরিবারগুলোর কাছে বোঝা হয়ে তারা দিন কাটাচ্ছে। সেই মুহূর্তে এই শাওনদের মন্তব্য আমাদের চরমভাবে ব্যথিত করে এবং বাংলাদেশের জুলাইয়ের স্পিরিটকে আমি মনে করি তারা তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের জনগণের কাছে বিতর্কিত তৈরি করতে চায়। চরমভাবে ধিক্কার জানাই এই শাওনদের এই সকল মন্তব্যের জন্য, যে মন্তব্যগুলো আমার মুখ থেকে রিপিট করার মতো ভাষা আমাদের নেই। মূলত সমস্যাটা হয়েছে যখন এই জুলাইয়ের বিপ্লব হয়, তখন সেই বিপ্লবটাকে আমরা বিপ্লব হিসাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। যখন বাংলাদেশের মানুষ নতুন একটি স্বাধীনতা পায়, তখন একটি গোষ্ঠী এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেই আজকের জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের স্বাধীনতা, জুলাই নিয়ে যে মানুষের মধ্যে এক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা, সেটাকে নস্যাৎ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন কখনো করেছে, এখনো করে যাচ্ছে। আজ এই জুলাইয়ের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্দ্বিধায় বাংলাদেশে এসে রাজনীতি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে উপস্থিত হতে পেরেছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে জুলাইটা এখন সবার কাছে পরিকল্পিতভাবে একটি তুচ্ছ তাচ্ছিল্য জায়গায় পরিগণিত করার জন্য কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে, এবং তাদের ব্যাপারে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে তাদের দিন দিন অতিমাত্রায় তাদের সাহসিকতা বৃদ্ধি পাচ্ছে। কয়েকজন সাংবাদিক আছেন যারা 24 ঘন্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, কয়েকজন রাজনীতিবিদ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদ্গার করতেই থাকে। আমার আপনার সাথে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু যারা ইউনূস সাহেবকে বিতর্কিত করতে চায়, যারা জুলাই সনদকে বিতর্কিত করতে চায়, যারা জুলাইয়ের স্পিরিটকে বিতর্কিত করতে চায়, তাদের মূল এজেন্ডা একটাই, সেটা হচ্ছে ওই যারা জুলাইতে পালিয়েছে তাদেরকে পুনর্বাসন করো, আর কিচ্ছু নয়। কিন্তু আমরা এই বোকাহাগা রাজনীতিবিদরা, সমাজের যারা আজকে বিভিন্ন ধরনের এই জুলাইয়ের আন্দোলনের স্পিরিটের সাথে সম্পৃক্ত, আমরা একে অপরে অনৈক্য করতে গিয়ে আমার মনে হয় আমাদের জুলাইটা এখন বিলীন হওয়ার পথে। দেখেন, আমি আজ যখন কথা বলছি, এই কথা বলছি জুলাইয়ের মাসে। বাংলাদেশের ইতিহাসে এই কোনো একটি মাস যেটা আপনার 36 দিনে বাংলাদেশের মানুষ চেনে, এই 36শে জুলাই নামে এখন বাংলাদেশের রাস্তা হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে। অথচ এই জিনিসটাকেই আজকের, আমি শুধু একটি কথাই বলতে চাই, এদেরকে এখনই যদি সরকার এবং এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যদি শাস্তির আওতায় না আনেন, আইন অনুযায়ী যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে একদিন আপনাদের কি ঠোকর মেরে মেরে খাবে, সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মনে রাখবেন, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, জামাত বিএনপির ভিন্ন আদর্শিক জায়গা থাকতে পারে, কিন্তু জুলাইয়ের ক্ষেত্রে তো আমাদের কোনো আদর্শিক জায়গা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি। এই ফেসিবাদের পতন ঘটানোর ক্ষেত্রে যারা যেখানে যতটুকু অবদান রেখেছে আমরা প্রত্যেককে অ্যাকনলেজ করতে চাই না, বরং একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চরমভাবে বিষোদ্গার করছে কিন্তু এই শাওনরা। এটা এখনই সতর্ক হওয়া দরকার। কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু আলোচক, কিছু কিছু রাজনীতিবিদরাও তলে তলে কিন্তু ওই পতিত ফ্যাসিস্টদেরই সার্ভাইভ করছে, তাদের কি তাদের পাতা সার্ভ করছে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে।
প্রিয় দেশবাসী, আসুন জুলাইয়ের এই দিনে জুলাইয়ের বিরুদ্ধে চেতনাধারী সেই সকল ব্যক্তিদের মুখোশ উন্মোচন করে তাদেরকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যেই তাদেরকে এনে শাস্তির আওতায় ফল ফলান্তির ছবি দিয়া শাওনকে কিভাবে সিডিআই করতে হবে এইগুলো, বা শাওন একা কিভাবে সিডিআই করবে এইগুলো নিয়েও কন্টেন্টে কমেন্টসে আসতেছে। আমি তাদের অনুরোধ করে বলতেছি, আপনি এগুলো কেন বলতেছেন? শাওন তো এটাই চাইছিল। কেন বললাম দেখেন, একটা গল্প বলি। গল্পটা হলো, একজন যৌন কর্মী ছিল, মানে যাকে বলে আর কি। তো এই মহিলা জওয়ানকালে প্রচুর কাস্টমার আসতো তার কাছে, প্রচুর পয়সা কামাইতো, প্রচুর পরিচিতি ছিল, প্রচুর ভালোবাসা পাইতো মানুষের কাছে। তখন একসময় যখন উনি বৃদ্ধ হয়ে গেলেন তখন তার কাছে কেউ আসে না। কেউ যখন আসে না তখন তার মধ্যে একটা জেদ, যে আমি জওয়ানির সময় এত মানুষকে খুশি করলাম, এত মানুষ আমার জন্য পাগল ছিল, এখন আমার মানে আমি বৃদ্ধ হয়েছি বলে আমার কাছে কেউ আসবে না, আমি যেটা বাইরে নিতে পারতেছি না। তাহলে কি করতে হবে? আমাকে আমার প্রতি মানুষকে আকর্ষিত করতেই হবে। কি করে করবে? তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে যে এলাকায় থাকতো, যে বড় রাস্তার মধ্যে যে একদিন রাত্রিবেলায় সে মল ত্যাগ করে আসলো, মানে হাগু দিয়ে আসলো। ভোরবেলায় পথচারীরা যখন যাচ্ছে, কারো পায়ে সেই ময়লা লাগছে, লাগার পর পায়ের মধ্যে লাগার পরে সে গালি দিতেছে, কোন এটা করছে, ওরে সিরিয়াই। যার পায়েই লাগে সেই একই কথা বলে, যে অমুক মাগে এটা করছে তারে। এইটা শুই না বুড়ি খুব খুশি, যে ঠিক আছে, তোরা তো আমার কাছে আসবি না, তোরা এখন আমাকে নিয়ে আলোচনা করতেছস। এইটা পাইয়েই সে শান্তি পাচ্ছিল। ঠিক এই জিনিসটা করছে এই শাওন। কেউ বুঝতে যায় না, বুড়ো হয়ে গেছে গা, জামাই নেই ঘরে, তার যে কি পিছনের কেলেঙ্কারি আমরা সবাই জানি। আপনারা এটা অনেকেই শুনছেন, আমিও একটা কন্টেন্টে বলছি। উনি যখন হুমায়ুন স্যারকে নিয়ে নিউ ইয়র্কের ট্রিটমেন্টে গেছিল, হুমায়ুন স্যারকে বাসায় রেখে উনি পার্টিতে যাইতেন, এরকম প্রমাণ বহু আছে। এবং একদিন হুমায়ুন স্যার তারে না পাইয়া আপনার সিঁড়ির থেকে পইরা উইন্ডো লইয়া হসপিটাল চলে গেছে। এই হলো সেই আমাদের শাওন ম্যাডাম। তা উনি এই যে লেখছে জুলাই সিডিআই, এটা লেখছে ওই বুড়ির কথা চিন্তা করে। ওই বুড়িকে যখন কেউ পাত্তা দিচ্ছিল না, তখন সমস্ত মানুষই তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছিল, তাকে গালাগালি করতেছিল। এইটাই সে চাইছে এবং সে সাকসেস। সুতরাং আপনারা কেউ ভুলেও লিখবেন না শাওন সিডিআই লেখা তাকে আপনারা প্রমোট করতেছেন। ও তো লিখবেই, ও তো সেই অনেক দিন থেকে এই জুলাইয়ের পিছনে লেগে রয়েছে। আপনারা জানেন, ওর মেয়ের জামাই আসিফ নজরুল যখন ছিল তখন সে কি করছে, কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করার পরেও ছাড়া দেওয়া হয়েছে আসিফ নজরুলের ক্ষমতায়। কিন্তু এই মুহূর্তে তো একটা গণতান্ত্রিক সরকার আছে, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, যে বিএনপি কখনোই অস্বীকার করে না জুলাইকে, যে বিএনপি জুলাইকে ধারণ করে, যে বিএনপি জুলাইয়ের সময়ও এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। সেই বিএনপি সরকারে থাকার পর উনি কি করে এত বড় সাহস পান এই কথাটা বলার, যে জুলাই সিডিআই, এবং সরকার থেকে তাকে কেউ কিছু বলছেও না। অনেকে দাবি তুলতেছে তাকে অ্যারেস্ট করো। আমি জানি না তার কোন ক্ষমতা আছে যে তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট তো দূরের কথা, তাকে কেউ জিজ্ঞাসাই করতে পারলো না যে তুমি এই কথাটা কেন বলছো, এটা উইথড্র করো এবং জাতির কাছে ক্ষমা চাও। পারলো না। নিশ্চয়ই ওর হেডও অনেক বেশি। ভারতের বিপদের যেন শেষ নেই। একদিকের খবর আরেক দিকে পৌঁছাতেই নতুন বিপদে সে হাজির হচ্ছে মোদির সামনে। এবার হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকা ঘিরে মহা টেনশনে পড়েছে ভারত, যেখানে বছরের বেশিরভাগ সময় বরফ, মেঘ আর নীরবতা একসঙ্গে মিশে থাকে, সেখানে আবারও নীরবে বদলে যাচ্ছে সীমান্তের বাস্তবতা। উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীন তিব্বত ভারত সীমান্তের অরুণাচল প্রদেশ সংলগ্ন এমন একটি এলাকায় নতুন সড়ক নির্মাণ করছে, যা ভারতের সরকারি মানচিত্রে ম্যাকমোহন লাইনের ভেতর পড়লেও বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে নেই। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলকে ঘিরে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ভারত যেটিকে নিজের ভূখণ্ড বলে দাবি করে, চীন সেটিকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচালনা করে আসছে বহু দশক ধরে। আর এই বিষয়টি এমন সময় আলোচনায় আসলো যখন ভারতের কিছু এলাকা চীন দখল করেছে বলে খবর বেরিয়েছে। চীনের এই নতুন সড়কটি কেবল একটি রাস্তা নয়, বরং সীমান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অবকাঠামো নির্মাণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্যাটেলাইট ফুটেজের বিশ্লেষণে দেখা গেছে সড়কটি 2021 সালে নির্মিত একটি চীনা গ্রামের সঙ্গে সম্প্রতি গড়ে ওঠা আরেকটি নতুন গ্রামকে যুক্ত করেছে। নতুন বসতিটি পুরনো গ্রামের প্রায় 9.42 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং সেখানে ইতিমধ্যেই একাধিক আবাসিক ভবন, 2টি হেলিপ্যাড, একটি সিমেন্ট নির্মাণ কারখানা, এমনকি একটি বাস্কেটবল কোর্টও তৈরি হয়েছে। অনেক বাড়ির পাশে
পাশে গাড়ি পার্কিং করা রয়েছে এবং বিভিন্ন স্থাপনায় সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে। এসব দেখে বিশ্লেষকদের ধারণা গ্রামটির অন্তত একটি অংশে ইতিমধ্যেই মানুষ বসবাস শুরু করেছে অথবা খুব শীঘ্রই সেখানে নিয়মিত বসতি গড়ে তোলা হবে। স্যাটেলাইট ছবিতে আরো দেখা যায় নতুন সড়কের বিভিন্ন অংশে এখনো নির্মাণ কাজ চলমান। কোথাও নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, কোথাও মাটির সমান করে পাকা রাস্তার ভিত্তি তৈরি করা হয়েছে। একাধিক জায়গায় খনন যন্ত্র দিয়ে পাহাড়ের মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। কিছু অংশে ইতিমধ্যেই ট্রাক ও অন্যান্য যানবাহনের চলাচলও শুরু হয়েছে। নতুন সড়ক থেকে আরো কয়েকটি শাখা রাস্তা বের হয়ে আশপাশের বিভিন্ন স্থানের দিকে চলে গেছে। এর একটি পথ ভারত চীন সীমান্তের দিকে এগিয়ে গেছে বলেও স্যাটেলাইট বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এই পুরো ঘটনা ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এলাকাটি বর্তমানে ভারতের সেনাবাহিনীর নিয়মিত টহল বা প্রতিরক্ষার আওতায় নেই। ভারতীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী অঞ্চলটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LACর ওপারে অবস্থিত, অর্থাৎ ভারত ঐতিহাসিকভাবে এলাকাটির উপর দাবি বজায় রাখলেও বাস্তবে 1959 সাল থেকে এটি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের সরকারি মানচিত্রে ম্যাকমোহন লাইনের ভেতরে দেখানো হলেও সীমান্তটি কখনো আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে নির্ধারিত হয়নি। ফলে কোন স্থান ঠিক কোথায় পড়ে তা নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। তবে চীন এখন সেই অমীমাংসিত এলাকাগুলো রীতিমতো ব্যবহার করছে। এই সীমান্ত অঞ্চল সম্প্রতি নতুন করে আলোচনায় আসে অরুণাচল প্রদেশে আপার সুবানসিরি জেলার নাহ জনগোষ্ঠীর একটি কল্যাণ সমিতির অভিযোগের পর। তারা জেলা প্রশাসকের কাছে দেয়া একটি স্মারকলিপিতে দাবি করে গত 6 বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA ধীরে ধীরে তাদের পূর্বপুরুষের চারণভূমি, শিকার এলাকা এবং কৃষি জমির একটি অংশ দখল করে নিয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয় বিতর্কিত এলাকায় চীন নতুন সড়ক, সেনা ক্যাম্প এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৌশলগত বিষয়ের বিশ্লেষক ব্রহ্ম চেনলানি। তার মতে চীন দীর্ঘমেয়াদে একটি পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে সীমান্তের বাস্তব চিত্র বদলে দিচ্ছে। নতুন সামরিক চৌকি, সীমান্তবর্তী গ্রাম এবং সেগুলোর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণের মাধ্যমে তারা কার্যত নিজেদের উপস্থিতি আরো শক্তিশালী করছে। এই প্রক্রিয়াকে তিনি সীমান্তে বাস্তবতা পরিবর্তনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে বর্ণনা করেছেন। সব মিলিয়ে চীনের এসব তৎপরতায় ভীষণ বিপদে পড়েছে নরেন্দ্র মোদীর ভারত। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।